করে নেট স্লোটা এখন বলেন যে শোনা যায় কিনা। এখন কথা বলেন ওদিক দিয়ে বাইরে কোথাও। যে শোনা যায় কিনা কমেন্ট। আচ্ছা, আমার ভয়েসটি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে ফেলো তো। একটু আগে মনে হয় প্রবলেম হচ্ছিল। হ্যালো হ্যালো। সো তড়িৎ রাসায়নিক কোষে শক্তির রূপান্তর কোনটি? বলো। তড়িৎ রাসায়নিক কোষে কি হয় বলো তো? রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ বা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করাই হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে শক্তির রূপান্তর। আর যদি তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়? তড়িৎ বিশ্লেষ্য কোষে শক্তির রূপান্তরটা কি হয় এটা সবাই আমাকে জানিয়ে দাও। এটা কিন্তু এই অপশনগুলোর মধ্যে আমাদের অ্যান্সারটা রয়েছে। আশা করি সবাই এটা অ্যান্সারটা করতে পারবে। সাউন্ডটা কি ক্লিয়ার আছে এখন? আজকে আসলে নেট প্রবলেম প্লাস কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এরকম আসলে হয়েছে। তো এটা কি হয় বলো তো? ও কি করে? ও হচ্ছে কেমিক্যাল এনার্জিতে রূপান্তর ঘটায়। কি অবস্থা এমনি কেন? ওকে, লবণের জলীয় দ্রবণ তড়িৎ। লবণের যে জলীয় দ্রবণটা সেটা কি তোমার তড়িৎ সুপরিবাহী নাকি তড়িৎ অপরিবাহী, কুপরিবাহী, কোনোটিই নয়? কোনটা হবে এটার অ্যান্সার? ঝটপট অ্যান্সার করে ফেলো, কারণ আজকে কিন্তু তোমাদের সাথে আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব। যে দ্রুত অ্যান্সার করতে পারবে সে কিন্তু সবার চেয়ে এগিয়ে যাবে। তাহলে লবণের জলীয় দ্রবণটা কি বলতো? লবণের জলীয় দ্রবণ হচ্ছে সুপরিবাহী। অনেকেই পেরেছ। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে যে আয়ন জমা হয় তাকে কি বলা হয়? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে যে আয়ন জমা হয় তাকে কি বলে? আমাদের এই চ্যাপ্টারে কিন্তু তোমার খুব বেশি ঘুরে পেঁচিয়ে অ্যান্সার নেই। তুমি যদি এ রিলেটেড যে কোনো বই থেকে তুমি মোটামুটি 250 থেকে 300টা এমসিকিউ তুমি সলভ করে ফেলতে পারো, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু তোমার হাতের মুঠোয় চলে আসবে। ঠিক আছে? এখন এনইউর জন্য কিন্তু আমাদের একটি বই করা হয়েছে, সেটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে। তোমরা যারা চাও যে আমি একটু গোছানোর প্রস্তুতি নিতে চাই তারা কিন্তু অবশ্যই আমাদের বইটি সংগ্রহ করতে পারো, কারণ আমাদের বইয়ে কিন্তু হিউজ কালেকশন আছে এমসিকিউ এর। তোমার কিন্তু একটা চ্যাপ্টার কমপ্লিট করতে, A to Z কমপ্লিট করতে যা যা এমসিকিউ তোমার দরকার সবই তুমি আমাদের বইটিতে পেয়ে যাচ্ছ। ক্যাথোডে যে আয়ন জমা হয় তাই কি বলা হয় বলো তো? ক্যাটায়ন। ওকে, নেক্সট কোশ্চেন। জার্মেনিয়াম অর্ধপরিবাহীতে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের শক্তির পার্থক্য। এই যে ব্যান্ডের পরিবহন, যোজন ব্যান্ড পরিবহন ব্যান্ডের শক্তির পার্থক্য, এখানে তোমার 3 থেকে জাস্ট 4টা মনে হয় যে টাইপ আছে। সেই টাইপগুলো তুমি যদি সলভ করে ফেলতে পারো তাহলে কিন্তু যোজন ব্যান্ড রিলেটেড যে টাইপের কোয়েশ্চেনগুলো তোমার দরকার সেগুলো তোমার সলভ হয়ে যাচ্ছে। আমি তো স্যার লাইভে ঢুকতে পারতেছি না, কমেন্ট করতে পারতেছেন না, কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি ওই সেটটা দিয়ে পরে যান, পরে দেখেন সেট দিচ্ছি ওইটা। আমার ফোন এসআর লাগবে।
তাহলে দেখো জার্মেনিয়াম অর্ধপরিবাহিত যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের শক্তি পার্থক্য কত, এটা সবাই পেরেছো? সবাই জলদি অ্যান্সার করো, সবার কাছ থেকে কিন্তু আমি অ্যান্সারটা নেব। সবাই 5-এর অ্যান্সারটা করো। এটা কত হবে বলো তো? 0.7 EV। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ কত? এটা আমাদের বইয়েই একটা লাইনে খুব সুন্দর করে দেওয়া আছে যে অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ কত। এটা সবাইকে পারতেই হবে, অবশ্যই পারতে হবে, কারণ এই এমসিকিউটা ভেরি কমন এবং আসার মতো একটা কোয়েশ্চেন। এটা কত? 10⁻⁻⁴। আশা করি সবার এটা মুখস্থ রয়েছে। নিম্নের কোনটি পানিতে দ্রবীভূত করলে দ্রবণটি বিদ্যুৎ সুপরিবাহী হবে? দেখি এর অ্যান্সার কত সবাই? সোডিয়াম হাইড্রোক্সাইড বা যদি ব্রাইন, ঠিক আছে, যদি এই সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত করলে কিন্তু দ্রবণটি বিদ্যুৎ সুপরিবাহী হয়। নিম্নের কোনটি তড়িৎ অর্ধপরিবাহী ধাতু? অর্ধপরিবাহী ধাতু টোটাল কয়টা আছে? 6টা আছে মনে হয়। জার্মেনিয়াম আছে, তারপর হচ্ছে সিলিকন আছে, এসপি আছে, বোরন আছে মনে হয়। আমি একদম শিওর না, এটা আমি একটু ভুলে গিয়েছি। আচ্ছা, বাট এই যে 4টা আমি বলেছি, 4টার মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো তো? আমি বলে দিয়েছি আসলে এখানে সিলিকন, এটা হতো অ্যান্সার, তাই না? গুড। এই যে সুরাইয়া আক্তার রেবা কিন্তু সঠিক অ্যান্সার করেছে। ব্লিস্টার কপারে অপদ্রব্য হিসেবে কোন ধাতুটি থাকে? সবাই এটা অ্যান্সার করো, এটা অনেকেই জানার কথা। ব্লিস্টার কপারে অপদ্রব্য হিসেবে কোন ধাতুটি থাকে? আমরা সবাই জানি এটা নিকেল থাকে। তাহলে কি শিখলাম? যে ব্লিস্টার কপারে অপদ্রব্য হিসাবে থাকে হচ্ছে নিকেল। ওকে, ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোনটি উৎপন্ন হয়? আগেই বলেছি ব্রাইন কি বলতো? লবণের পানি বা কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোনটি উৎপন্ন হয়? আমরা যদি তড়িৎ বিশ্লেষণ কোষ ও তড়িৎ রাসায়নিক কোষটা ভালোমতো পড়াশোনা করে থাকি, অবশ্যই এটার অ্যান্সার আমাদের সবার কিন্তু জানা উচিত। সো আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা জলদি এটার অ্যান্সার করে ফেলো। সবাই 10-এর অ্যান্সারটা ঝটপট করো, কারণ আমাদের কিন্তু সামনে আরো অনেকগুলো এমসিকিউ আছে এবং এর পাশাপাশি কিন্তু আমরা থিওরিটিক্যাল ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে নিব একসাথে। তাহলে ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোনটি উৎপন্ন হয় বলো তো? সেটা হচ্ছে হাইড্রোজেন।
তো এতক্ষণ তো আমরা কিছু এমসিকিউ সলভ করলাম। চলো এবার আমরা দেখে আসি যে আমাদের চ্যাপ্টারটির থিওরিটিক্যাল কিছু অংশ যেগুলো আমাদের এক্সামের জন্য না জানলেই নয়। ওকে, সো এটা কিন্তু তোমাদের জন্য খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। এখানে আমরা প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখে নিব। কি দেখতে পাচ্ছি? তড়িৎ পরিবাহীর শ্রেণীবিভাগ। তড়িৎ পরিবাহীর শ্রেণীবিভাগ, তাহলে আমি কিন্তু তোমাদেরকে এটা পড়ানোর সময় বলে দিয়েছি যে তড়িৎ পরিবাহী কয় প্রকারের আছে। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী। কেন বলতো ধাতব পরিবাহী বলা হচ্ছে? কারণ ধাতব যে বস্তুগুলো আছে, আমরা জানি ধাতুর ভিতর দিয়ে কিন্তু ইলেকট্রনগুলো পাস করতে পারে, অধাতু কিন্তু ইলেকট্রন কুপরিবাহী, এই জন্যই ধাতব পরিবাহীকে কিন্তু একই সাথে ইলেকট্রনীয় পরিবাহীও বলা হয়। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীকে বলা হয় হচ্ছে একই সাথে আয়নিক পরিবাহী। অনেক সময় আমাদের কোশ্চেনে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী না বলে কিন্তু আয়নিক পরিবাহী বলতে পারে, তখন আমরা যেন বুঝতে পারি যে এটাকেই আসলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হচ্ছে। এর মাঝখানে দেখো আবার তিনটি বিভাগ রয়েছে ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে। একটা হচ্ছে কি সুপরিবাহী, আরটা হচ্ছে অর্ধপরিবাহী এবং অন্যটি হচ্ছে সুপার পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে কি আছে? সবল তড়িৎ বিশ্লেষ্য এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এবার আমরা তড়িৎ পরিবাহী কিছু শ্রেণীবিভাগ দেখছি। এই যে ইলেকট্রনের পরিবাহী যেগুলো, কি কি আছে? সুপরিবাহীর মধ্যে আছে তামা, অ্যালুমিনিয়াম, লোহা এবং অ্যাসিড মিশ্রিত পানি, দস্তা, ক্ষার দ্রবণ, লবণের দ্রবণ। এগুলো কিন্তু অবশ্যই আমাদের, এগুলো হচ্ছে মুখস্থ পাঠ, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। আর অর্ধপরিবাহীতে কি আছে? সিলিকন, জার্মেনিয়াম, এছাড়াও আরো 3 থেকে 4টা আছে, সেগুলো তোমরা তোমাদের বই থেকে মুখস্থ করে নিতে পারো। আর অপরিবাহী, অপরিবাহী কোনগুলো? আমরা ছোটবেলা থেকে কিন্তু জানি যে হচ্ছে রাবার একটি ইলেকট্রন অপরিবাহী বস্তু। এছাড়াও রাবার ছাড়াও কি আছে? কাঁচ রয়েছে, পেট্রোল, চিনি, টেফলন। এখানে তোমরা জাস্ট এই কয়েকটা পড়ে রাখলেই হবে, সবগুলো লাগে না। এবং এখানে দেখি যে তড়িৎ বা সবল তড়িৎ বিশ্লেষ্য যে পরিবাহীগুলো, এটা তোমরা একটু দেখে রাখতে পারো। আর মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এটা আসলে কি? যেসব যৌগ খুব পরিমাণে, যেরকম 1 থেকে 10% দ্রবণে আয়নিত হয়, এগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। এখান থেকে যে এগুলো আছে, উদাহরণগুলো আছে, যেরকম সবল তড়িৎ বিশ্লেষ্য মানে সবল অ্যাসিড যেগুলো, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কপার সালফেট, এই অ্যাসিডগুলো কিন্তু তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য। কেন বলতো? কারণ এগুলো তোমার পানিতে প্রায় 100%ই ডিজলভ হয়ে যায়। কিন্তু মৃদু যেগুলো, যেরকম হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, চুনের পানি, চুনের পানিটা তোমরা একটু দেখে রাখবে, এটা অনেক সময় আমাদের এমসিকিউতে চলে আসে। চুনের পানি, তারপর হাইড্রোজেন ফ্লোরাইড, এই দ্রবণগুলো কিন্তু বা এই অ্যাসিডগুলো আমরা জানি যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ এগুলো পানিতে একটু কম পরিমাণে দ্রবীভূত হয়। আচ্ছা, এবার তাহলে আমরা একটু আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজটা দেখে নিই। দেখো কি সুন্দর করে তোমাদের জন্য এটা সাজিয়ে দেওয়া আছে যে ধাতুর সক্রিয়তা সিরিজ। এটা কি? এটা আসলে হচ্ছে তোমার রিপ্লেসমেন্ট একটা সিরিজ, যে হাইড্রোজেনকে কে খুব সহজেই পানি থেকে প্রতিস্থাপিত করতে পারে, আগে প্রতিস্থাপিত করতে পারে না। তো এখানে আমরা দেখছি যে লিথিয়াম, এরপর হচ্ছে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, এগুলো কিন্তু সহজেই পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। এখানে আমাদের 2টা উদাহরণ দিয়ে দেওয়া আছে। এরপরে হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত যে ধাতু বা অধাতুগুলো আছে, এগুলো কি করে? এগুলো হচ্ছে তোমার একদম যে নর্মাল টেম্পারেচারের পানি, সেখান থেকে কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। তার জন্য পানিটাই কি হতে হবে? স্টিম বা হচ্ছে বাষ্পীভূত যে পানিটা, সেখান থেকে হাইড্রোজেনকে ওরা প্রতিস্থাপিত করতে পারে। আচ্ছা, আর এই যে কোবাল্ট থেকে লেড পর্যন্ত ওরা কি করতে পারে? ওরা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। আর এই দেখো
হাইড্রোজেনের নিচের সারিতে যে 4টা ধাতু রয়েছে কি কি আছে? কপার, মার্কারি আছে, সিলভার আছে, আর হচ্ছে কি গোল্ড আছে, তাই না, অরাম। এই 4টার কেউই তোমার হচ্ছে হাইড্রোজেনকে তার কোনো ধরনের উৎস থেকে অপসারণ করতে পারে না। আশা করি তোমাদের সবার এই সিরিজটা একদম সুন্দর ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য কিন্তু এই সিরিজটা আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবং তোমার কাছে যদি এই সিরিজটা না থেকে থাকে, তুমি কিন্তু আমাদের বইতে খুব সুন্দর করে গোছানোভাবে এই সিরিজটি পেয়ে যাবে। তো চলো এবার আমরা তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে ও অ্যানোডে গুরুত্বপূর্ণ বা উৎপন্ন যে বস্তুগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেই। কি কি আছে দেখতে পাচ্ছ? গলিত সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ দুটা কিন্তু ভিন্ন জিনিস। এদের তোমার হচ্ছে উৎপন্ন হওয়ার যে অবস্থাটা সেটাও কিন্তু ভিন্ন রকম হবে। তোমরা এই দুটাই একটু বেশি করে দেখে রাখবে, কারণ আমাদের বইয়েও এই দুটাই আছে এবং এগুলো থেকে দেখা যায় বেশি বেশি কোশ্চেন আসে। এছাড়াও তোমরা যদি চাও এই বাকি দুটো কিন্তু দেখে রাখতে পারো। আর তড়িৎ বিশ্লেষণের প্রভাব সৃষ্টিকারী নিয়ামক সমূহ, এইটা আমি তোমাদেরকে দেব হচ্ছে 2 স্টার, কারণ এটা থেকে দেখা যায় অনেক সময় তাপমাত্রাটা আসে। আমাদের অপশনে দেখা যায় তাপমাত্রা দিয়ে থাকে যে নিয়ামকগুলো আছে নিচের কোন নিয়ামকটি তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতার উপর কাজ করে। এছাড়াও দ্রাবকের প্রকৃতি থাকে, আয়নের চার্জ বা আধান থাকে। তোমরা চাইলে সবগুলোই দেখে রাখো, কিন্তু আমি যে দুটো মার্ক দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা একটু বেশি করে দেখে রাখবে, এগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আর এই যে ডাই ইলেকট্রিক ধ্রুবক, ডাই ইলেকট্রিক ধ্রুবকটা কি? তড়িৎ বিশ্লেষণের বিপরীতধর্মী আয়নগুলোকে বিচ্ছিন্ন করার ক্ষমতাকে দ্রাবকের ডাই ইলেকট্রিক ধ্রুবক বলে। এটির মান যত বেশি হবে তড়িৎ বিশ্লেষণ ওই দ্রাবকে তত বেশি আয়নিত হবে। যেমন এই যেটা একদম মুখস্থ করে রাখবে, এটা একটু আনকমন একই সাথে আসার মতো, যে পানির ডাই ইলেকট্রিক ধ্রুবক কত? 80, আর অ্যালকোহলের 25। এই জন্যই কিন্তু আমরা কি দেখি যে পানিতে অতি দ্রুত যে কোনো দ্রাবক দ্রবীভূত হতে পারে, কিন্তু অ্যালকোহল জাতীয় যে দ্রবণগুলো আছে সেই দ্রবণে কিন্তু খুব দ্রুত দ্রাবকগুলো দ্রবীভূত হতে পারে না। আশা করি বুঝতে পেরেছো যে এই ধ্রুবকের উপর তাহলে নির্ভর করছে কোন দ্রাবকটা কোন দ্রবণে কত বেশি দ্রবীভূত হতে পারবে। তো চলো আমরা নিচে চলে যাই। এবার আমরা দেখি ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র এখান থেকে তোমরা জাস্ট এই বিষয়টা মাথায় রাখো, কারণ আমাদের এমসিকিউতে তো আর হচ্ছে সূত্র আসার কোনো সম্ভাবনা নেই, এই জিনিসটা আসে অনেক সময়, ঠিক আছে। বা ডাব্লিউ ইকুয়ালস টু এই যে এখানে যে সমানুপাতিক আছে, সমানুপাতিক উঠে কি এখানে একটা জেড আসে, এটাকে বলা হয় কনস্ট্যান্ট। এটা থেকে কি আবার কিউ ইকুয়ালস টু হচ্ছে আইটি, তাই ডাব্লিউ ইকুয়ালস টু চলে আসে জেড আইটি। এখন তো প্রশ্ন অনেক সময় আসতে পারে যে ফ্যারাডের সূত্র অনুযায়ী নিচের কোনটি সঠিক। দেখি তোমরা এটা অ্যান্সার করতে পারো কিনা। কোশ্চেনটা আমি মুখে বলে দিচ্ছি যে ফ্যারাডের সূত্র অনুযায়ী নিচের কোন অপশনটি সঠিক।
এটার অ্যান্সার কিন্তু হবে তাহলে সবগুলো, তাই না? কারণ সবগুলোই কিন্তু ফ্যারাডের সূত্র থেকে এসেছে, শুধু এগুলোর একটু ইকুয়েশনগুলো ভিন্ন ভিন্ন। ওকে, সো 1 মোল 1 যদি ধনাত্মক আয়নকে বিজারিত করতে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, তাহলে 1 মোল 3 যদি ধনাত্মক আয়নকে বিজারিত করতে 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। অতএব আমরা বুঝতে পারছি যদি আমরা অ্যালুমিনিয়াম 3+ কে বিজারিত করতে চাই তাহলে আমাদের কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? 3 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। আচ্ছা, আর এখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ থেকে জানা যায় ক্যাথোডে 1 মোল সিলভার, 1 মোল কপার, 1 মোল ক্রোমিয়াম সঞ্চিত হওয়ার কালে যথাক্রমে 96,500। কারণ এটা কি বলতো, সিলভারের হচ্ছে তোমার ধনাত্মক যোজনী হচ্ছে 1, এই জন্য ওর সাথে শুধুমাত্র 1 গুণ অবস্থায় থাকে। আর কপারের যেহেতু 2, এই জন্য ওর 2 অবস্থা থাকে, এবং ক্রোমিয়ামের 3 দেখে ওর সাথে কিন্তু 3 গুণ হয়েছে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। আর সক্রিয়তা সিরিজ মনে রাখার একটি ছন্দ আছে, তোমরা এটি দেখে নিতে পারো। কয়েকটি গ্যালভানিক বা ভোল্টাইক কোষের কোষ বিভাগগুলো রয়েছে, এগুলো তোমরা চাইলে কিন্তু মুখস্থ করে নিতে পারো। দেখো, শুষ্ক কোষ বা ড্রাই সেল যেটা, এটা হচ্ছে 1.5 ভোল্ট। এরপর হচ্ছে বাটন ব্যাটারি আছে হচ্ছে 1.60। আর এখান থেকে তোমরা এটা দেখবে যে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যাটারি হচ্ছে 1.23। আর তড়িৎদ্বার বিভব সংক্রান্ত নার্নস্টের কিছু তত্ত্ব রয়েছে। এই যে সূত্রটা অনেক সময় আসে, এটা কিন্তু পরীক্ষা আসার মতো। অনেক সময় দেখা যায় যে এই জায়গায় কোথায় উপরে বেজ হবে নাকি হচ্ছে সল্ট হবে, এটা কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারে না। এই জন্য এটা সুন্দর মতো সবার মুখস্থ করে নিতে হবে। উপরে থাকবে হচ্ছে উৎপাদের আয়ন এবং তার সাথে যে পাওয়ার থাকবে সেটা আসবে, আর নিচে থাকবে হচ্ছে বিক্রিয়ক আয়ন। এছাড়া দেখতে পাচ্ছি লবণ সেতু রয়েছে। তো আমাদের এই চ্যাপ্টারে কিন্তু খুব বেশি জিনিসপত্র নেই, অল্প কিছু জিনিসই রয়েছে। এগুলো মোটামুটি পড়লেই কিন্তু তোমার এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউগুলো আসবে এগুলোকে তুমি কভার করে ফেলতে পারছো, তো কোনো সমস্যা হবে না। লবণ সেতুতে আমরা লবণ সেতু হিসেবে কোনগুলো কাজ করে বলো তো? এই যে পটাশিয়াম ক্লোরাইড আছে, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, এই যে লবণগুলো এইগুলোই কিন্তু লবণ সেতু হিসেবে কাজ করে। আর লবণ সেতুর তোমার প্রয়োজনীয়তাটা কি, এখানে দেখো কয়েকটি উদাহরণ দেওয়া আছে, এগুলো তোমরা একটু পড়ে নেবে। এখান থেকে আর পড়ার মতো আছে ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল। ওকে, তো আমরা এখানে অ্যাট এ গ্লান্স কিছু দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আমাদের বইয়ে খুব সুন্দর করে আরো গুছিয়ে দেওয়া আছে। তোমরা যারা এমসিকিউ গুলো সলভ করতে চাও তারা কিছুটা দেখে নাও। এবং দেখো এখানে কিন্তু খুব বিস্তারিতভাবে এমসিকিউ দেওয়া রয়েছে। এখান থেকে দেখো এই যে এটি প্রমাণ হাইড্রোজেন তড়িৎ দ্বারা তড়িৎ বিভব কত, এটা কিন্তু আমরা আমাদের ক্লাসে সলভ করেছি, তাই না? সেটা কত হবে? সেটা হচ্ছে 0.0 ভোল্ট। এরপর দেখো এখান থেকে একটা সলভ করাই যে গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে। এই ধরনের ছোট ছোট ম্যাথগুলো তোমরা কিভাবে সলভ করতে পারবে? আমরা কি জানি যে ক্যালসিয়ামের চার্জ কত? 2, আর ক্যালসিয়ামের আণবিক ভর কত? 40। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে 2 ফ্যারাডে ইকুয়ালস টু 40 গ্রাম ক্যালসিয়াম। তাহলে 1 ফ্যারাডে ইকুয়ালস টু কি হবে? খুব সিম্পলি আমরা এটাকে 40 ভাগ 2 করে দিব, তাহলে কিন্তু 20 গ্রাম ক্যালসিয়াম চলে আসছে। সো দেখো আমাদের অ্যাডমিশনের ম্যাথগুলো কিন্তু খুব ইজি। তুমি যদি একটু ভালো মতো প্র্যাকটিস করে যাও তোমার কিন্তু পরীক্ষাতে এই ম্যাথগুলো ক্র্যাক করা কোনো কঠিনই হবে না। আবার এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে যদি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে একটি ইলেকট্রনের মধ্য দিয়ে যায় তবে মোট চার্জ কত? এটাই খুব ছোটবেলার কোশ্চেন না, এটা আমরা আমাদের ইন্টারে খুব ফাস্টেই সলভ করেছি এই ধরনের কোশ্চেনগুলো। আমরা কি জানি? Q ইকুয়ালস টু কি? IT। তাহলে এখানে I কত? I হচ্ছে কি 5 অ্যাম্পিয়ার, আর টাইম কত? টাইম হচ্ছে 30 সেকেন্ড। জাস্ট সিম্পলি গুণ করে দিব, 3 × 5 = 15। এই 150 কুলম্ব হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এখানে আরো কিছু তোমাদের জন্য এমসিকিউ আছে।
লবণের জলীয় দ্রবণ, জার্মেনিয়াম, এগুলো সবগুলো কিন্তু আমরা এতক্ষণ সলভ করে এসেছি, একটু আগেই সলভ করে এসেছি, তাই না? আচ্ছা দেখো তো, জিঙ্কের প্রমাণ জারণ বিভব কোনটি? জিঙ্কের প্রমাণ জারণ বিভব কোনটি দেখতে পাচ্ছি? প্লাস 0.76 ভোল্ট। এবং নিম্নের কোনটি পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে বলো তো? কপার তো পারবেই না, কপার তো কোনোভাবে পারবে না। তারপর এই যে কোবাল্ট, আয়রন, এগুলো কিন্তু তোমার হচ্ছে স্টিম ওয়াটার থেকে হাইড্রোজেনকে রিডিউস করতে পারে, কিন্তু একমাত্র বেরিলিয়াম তাহলে কি পারবে? বেরিলিয়াম হচ্ছে তোমার পানির যে কোনো অবস্থা থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। তো আশা করি সবাই থিওরিগুলো সুন্দর মতো বুঝে নিয়েছো। ওকে, তো চলো তাহলে আমরা আমাদের নেক্সট আবার এমসিকিউ ফিরে যাচ্ছি। জিঙ্কের প্রমাণ জারণ বিভব কত? এটা আমরা মাত্রই সলভ করলাম, এখন আর তাহলে এটা আমি বলছি না। এটা হচ্ছে প্লাস 0.76 ভোল্ট। নিম্নের কোনটি পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে? এটাও পড়েছি, বেরিলিয়াম। হাফ মোল কপারকে কপার 2+ জারিত করতে কত ফ্যারাডে চার্জের প্রয়োজন? কপারকে প্রতিস্থাপন করতে কত ফ্যারাডে চার্জের প্রয়োজন? 2 ফ্যারাডে। কেন বলো তো? কপারের হচ্ছে 2+। তাহলে 1 মোল কে করতে লাগে কত? 1 মোল কপার 2+ কে জারিত করতে 2 ফ্যারাডে চার্জ লাগে। তাহলে 0.5 বা হচ্ছে হাফ মোল কপার 2+ কে করতে কি লাগবে? সবাই বুঝতে পেরেছো? দেখো, 1 মোল কপারকে যদি জারিত করতে 2 ফ্যারাডে লাগে, তাহলে হাফ মোলকে করতে লাগবে হচ্ছে 1 ফ্যারাডে। আশা করি সবাই ম্যাথটা ক্লিয়ার হয়েছে। কোন সেলটি পরিবেশ বান্ধব? নিম্নের কোন সেলটি পরিবেশ বান্ধব? ফুয়েল সেল হচ্ছে পরিবেশ বান্ধব। লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহৃত হয় কোন লবণগুলো ব্যবহৃত হয়? এটা কিন্তু আমরা থিওরি পার্টে পড়ে এসেছি। দেখি সবাই এটা অ্যান্সার করে ফেলো। কোন লবণগুলো? কোনগুলো শিখেছিলাম? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট এবং সোডিয়াম সালফেট। এই লবণগুলোকে কিন্তু তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করতে হয়। কত গ্রাম এটা সবাই সলভ করো। 9.65 অ্যাম্পিয়ার তড়িৎ 4000 সেকেন্ড ধরে কপার সালফেটের দ্রবণের ভিতর দিয়ে প্রবাহিত করা হলে ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে? তাহলে এখানে এম বলে দিয়েছে কত? 63.5, তাই না? কত? 63.5
আই কত 9.65, টাইম কত 4000 সেকেন্ড। ইলেকট্রন কত দিতে হয় সেটা হচ্ছে 96500, আর ফ্যারাডে কপারের জন্য কত ফ্যারাডে লাগে 2 ফ্যারাডে। এটাকে অ্যান্সার করলে আসবে হচ্ছে 12.70। ম্যাট্রিক সবার ক্লিয়ার হয়েছে? ম্যাট্রিক সবার ক্লিয়ার হয়েছে কিনা জানাও। আচ্ছা, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট অনুপস্থিত? কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইটের অনুপস্থিত? অ্যান্সার হবে হচ্ছে এ। ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটি? ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী সবাই পারার কথা এটা। ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটি? আয়রন, তাই না? কারণ আয়রনের ভিতর দিয়ে কিন্তু ইলেকট্রন পাস করতে পারে। কোনটি সবচেয়ে শক্তিশালী বিজারক? বিজারক কি? বিজারক হচ্ছে যে জারণ ঘটায় তাকে বলা হয় বিজারক। যে জারণ ঘটায় তাকে বলা হয় বিজারক। তাহলে আমরা কি জানি যে আমাদের যে গ্রুপ 1 আছে, আমাদের যে 1 নম্বর গ্রুপ আছে এখানে কি কি আছে বলতো? হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে। আর গ্রুপ 2 তে কি আছে? এগুলো আছে, তাই না? আমরা কি জানি বলতো, আমাদের পর্যায় সারণীতে যত বামের দিকের মৌলগুলো আছে এগুলো কিন্তু অধিক শক্তিশালী বিজারক। তাহলে এখানে দেখতেই পাচ্ছি যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই দুটোই কিন্তু তোমার 2 নাম্বার গ্রুপের, সোরা অলরেডি বাদ। বাকি রইল কি? সোডিয়াম এবং পটাশিয়াম। এবার কি জানি যে পর্যায় সারণীতে যত উপর থেকে নিচে যাবে তত কিন্তু এদের এদের জারণ ক্ষমতাটা বাড়বে। কেন বলতো? কারণ এদের যত নিচে যাবে এদের প্রত্যেকের একটা করে কি হবে? পর্যায় অ্যাড হবে। পর্যায় অ্যাড হওয়ার কারণে এদের বহিঃস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া কিন্তু খুব বেশি সহজ হয়ে থাকে। এই জন্যই সোডিয়ামের চেয়ে যেহেতু পটাশিয়ামের সাইজ বড়, ওর থেকে ওর বহিঃস্থ শক্তি স্তর থেকে কিন্তু ইলেকট্রন নেওয়াটা অনেক বেশি সহজ হবে। এই জন্য তাহলে সবচেয়ে শক্তিশালী বিজারক হচ্ছে পটাশিয়াম। তাহলে আমি একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি, পটাশিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না? বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না কোনটিতে? বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে উৎপন্ন করে কোন কোষ? তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ কি করবে না? বিদ্যুৎ শক্তি উৎপন্ন করবে না। ওকে, সো তাহলে আমাদের কেমিস্ট্রির যে তড়িৎ রসায়নটা ছিল সেই তড়িৎ রসায়নটা কিন্তু আমাদের সুন্দর করে সলভ হয়ে গেল। তোমাদের সবার কেমন লেগেছে এবং সবকিছু বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে জানাতে থাকো। এবং চলো আমরা আমাদের জীববিজ্ঞানের যে চ্যাপ্টারটি জীব প্রযুক্তি নিয়ে এসেছি সেটা আমরা শুরু করে ফেলি। দেখতেই পাচ্ছি কোন ব্যাকটেরিয়া পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। প্রথমে আমরা আমাদের এমসিকিউ চলে এসেছি এবং এমসিকিউটা কোথায়? জাতীয় বিশ্ববিদ্যালয়ের 10-11 সেশনে কিন্তু কোশ্চেনটা এসেছে এবং কোশ্চেনটা খুব ফ্রিকোয়েন্টলি এসে থাকে। তোমরা যদি একটু পড়ে রাখো তাহলে তোমাদের কাছে যে কোনো অ্যাডমিশনেই এই কোশ্চেনটা আসার মতো, যে কোন ব্যাকটেরিয়া পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে হচ্ছে সি। ওকে, মেরিস্টেম কালচারের মাধ্যমে উৎপাদিত চারা বৈশিষ্ট্য কি? মেরিস্টেম কালচার কয়েক ধরনের তোমার হচ্ছে কালচারের নাম আমাদের বই উল্লেখ করা আছে, যে নামগুলো আছে অবশ্যই তোমরা সুন্দর করে সেগুলো পড়ে রাখবে, তাহলে হচ্ছে তোমাদের জন্য খুব তো ভালো হবে তোমরা এবং এগিয়ে থাকবে ভর্তি পরীক্ষায়। মেরিস্টেম কালচারের মাধ্যমে উৎপাদিত চারা বৈশিষ্ট্য কি বলতো? রোগ মুক্ত থাকা। মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগ মুক্ত গাছ উৎপাদন করা সম্ভব। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রূণকে কি বলা হয়? টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রূণকে কি বলা হয়? সবাই অ্যান্সার করে ফেলো তো। সরি। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রূণকে বলা হয় হচ্ছে সোমাটিক ভ্রূণ। ঠিক আছে, এটা কিন্তু 9-10 সেশনের একটি কোয়েশ্চেন এবং এটা কিন্তু বিগত বছরগুলোতে আরো এসেছে। বায়োটেকনোলজি কি? বায়োটেকনোলজি কি? টেকনোলজির সাথে কি যুক্ত হয়েছে? বায়ো, তার মানে বুঝতে পারছো আমাদের জীবন রিলেটেড কিছু, জীব রিলেটেড কিছু। বায়োটেকনোলজি তাহলে কি? জীববিদ্যা ও প্রযুক্তিবিদ্যার মিশ্রণ। সবকিছু কিন্তু শুধু মুখস্থ করলে হয় না, তুমি যদি একটু বুঝে মুখস্থ করো বা তুমি যদি একটু বুঝে পড়ো, দেখবে তোমার এটা মাথায় কিন্তু থাকবে অনেক বেশি দিন। কোনটি প্লাজমিড ডিএনএ কে কাটতে ব্যবহৃত হয়? কোনটিকে কাটতে ব্যবহৃত হয়, কোনটি লাগাতে ব্যবহৃত হয়, এগুলো আমাদের কিন্তু বই খুব সুন্দর করে দেওয়া আছে। তাহলে প্লাজমিড ডিএনএ কাটতে ব্যবহৃত হয় কোনটি? রেস্ট্রিকশন। আর জোড়া লাগাতে কোনটি ব্যবহৃত হয়? হেলিকেজ। প্লাজমিড কোথায় থাকে? প্লাজমিড কোথায় থাকে? ইকলাই নামক একটি ইস্টের কোষে, তাই না? কোন আমেরিকান বিজ্ঞানী 1939 সালে উদ্ভিদের টিস্যু নির্দিষ্ট পুষ্টি মাধ্যমে দীর্ঘস্থায়ীভাবে আবাদে সক্ষম হোক? এটা কিন্তু জেইও ডি ইউনিট, মানে একদমই যে দেখো 24-25-এর কোশ্চেন, 24-25-এর কোশ্চেন, এটা বুঝতে পারছো? দেখো কোশ্চেনগুলো কিরকম ভাবে এসেছে। জাহাঙ্গীরনগরের কোশ্চেন কিন্তু বরাবরই একটু একটু অন্যরকম হয়ে থাকে, তাই না? কোন আমেরিকান বিজ্ঞানী? বিজ্ঞানী হোয়াইট। দুইটি উদ্ভিদের শুধু সাইটোপ্লাজমের মিলনে সৃষ্ট উদ্ভিদকে কি বলা হয়? দেখি সবাই এটা অ্যান্সার করো, যে দুইটি উদ্ভিদে শুধু সাইটোপ্লাজমিক মিলনকে কি ধরনের উদ্ভিদ বলা হয়? সাইব্রিড। তাহলে সাইটোপ্লাজমের মিলন থেকে সাইব্রিড, খুব ইজি। প্লান্ট টিস্যু কালচার মিডিয়ামের পিএইচ কত তাপমাত্রায় রাখা হয়? প্লান্ট টিস্যু কালচার মিডিয়ামের পিএইচ কত তাপমাত্রায় রাখা হয়? কত? 5.5 থেকে 5.8। টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য আপেক্ষিক আর্দ্রতার সীমা কত? তাহলে কি বলছে দেখো, টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য আপেক্ষিক আর্দ্রতার সীমা কত? সবাই দেখি এটা অ্যান্সার করে ফেলো। জীববিদ্যাটা কিন্তু খুব ছোট এবং ভালো মতো পড়লে কিন্তু খুব বেশি কিছু পড়ার নেই। আজকে যে তোমাদের জন্য দুটো চ্যাপ্টার আমি নিয়ে এসেছি, দুটোই কিন্তু খুব ইজি, লেস টপিক and important for admission। ভালো মতো পড়ো, দেখবে
কোশ্চেন এখান থেকে আসার অনেক সম্ভাবনা আছে। কত হবে? 70 থেকে 75%। তো আমরা কিছু এমসিকিউ সলভ করলাম তোমাদের জন্য। অবশ্যই শুধু আমরা এমসিকিউ নিয়ে আসিনি, তোমাদের জন্য কিন্তু আমরা থিওরিও রেখেছি। চলো আমরা এখন একটু থিওরি শিখে আসি। থিওরিতে কি বলেছে দেখো তো। হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এরিকি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেছেন। ব্যবহার করা আর নামকরণ করা বিজ্ঞানী কিন্তু আলাদা। তাহলে কি, কার্ল এরিকি প্রকৌশলী, কৃষি প্রকৌশলী, উনি কিন্তু কোনো বিজ্ঞানী নন, উনি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তাহলে একজন প্রকৌশলী কার্ল এরিক সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেছেন। এবং এখানে দেখো কিছু জীব প্রযুক্তির নাম দেওয়া আছে। কি কি আছে দেখো তো। সোনালী জীব প্রযুক্তি কি, এটা তোমরা এখান থেকে আমি তোমাদেরকে বলেছি তোমরা কোনটা কোনটা পড়বে, তাহলেই হবে, এতগুলো পড়ার দরকার নেই। নীল বা হচ্ছে ব্লু বায়োটেকনোলজি। গ্রিন কোথায় দেখো, ব্লু কি পানির কালার, ব্লু সামুদ্রিক ক্ষেত্রে, গ্রিন কি কৃষি ক্ষেত্রে, আর লাল, লাল হচ্ছে কি তোমার এইড। ব্যাপারটা বোঝা যায় না যে আমাদের যে বক্সে এইড থাকে, এরকম একটা চিহ্ন থাকে, তাহলে কি লাল জীব প্রযুক্তি কিসের, চিকিৎসা ক্ষেত্রে। এই তিনটা বললেই হবে, এই তিনটার বাইরে লাগবে না। এবার দেখো এটা লাগবে না, তোমরা চাইলে একটু দেখে রাখতে পারো, আমি একটু দেখছি, তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি পড়তে চাও। এটা যে খুব বেশি একটা ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ইম্পর্টেন্ট হচ্ছে এই যেটা এনজাইমের নামগুলো। এনজাইমের নামগুলো কি কি হেল্প করে, রেজিস্ট্রেশন কি করে, যে খণ্ডায়িত করতে বা কর্তন করতে সাহায্য করে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এটা কি এমআরএনএ এর পরিপূরক ডিএনএ অনুক্রম তৈরি করে। আর ডিএনএ পলিমারেজ কি অনুরূপ ডিএনএ তৈরি করে। আর ডিএনএ লাইগেজ কি করে, জোড়া লাগায়। আচ্ছা, আর দেখো যে হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে এমন গোত্রসমূহ মনে রাখার নাম তিনটাই আছে। এটা আসলে এরকম মনে রাখার কিছু নাই, তুমি এমনি মনে রাখতে পারবে। একটা কি, একটা হচ্ছে ব্রাসিয়াসি, একটা হচ্ছে ব্রাসিয়াসি, আর একটা হচ্ছে কি গ্রামিনি, বা সরি গ্রামিনি মনে রাখবে না, মনে রাখবে হচ্ছে পোয়াসি, পোয়াসি আর হচ্ছে সোলানাসি। এই তিনটা গোত্রে কিন্তু তোমার হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। আর দেখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার, এটা এখান থেকে এই যে গোল্ডেন রাইস, সুপার রাইস সেটা পড়বে। কৃষিক্ষেত্রে ট্রান্সজেনিক উদ্ভিদ পড়তে পারো, নাইট্রোজেন সংবন্ধন। এদিকে তোমার হচ্ছে কি এই যে গ্লাইকোপ্রোটিন এএটি উৎপাদন সম্ভব হয়েছে, এরিথ্রোপয়েটিন তৈরি হয়েছে। এগুলো একটু পড়লেই হবে, ঠিক আছে, খুব বেশি একটা যে কমন তা না, বিশেষ করে এটা একটু পড়বে, এটা একটু পড়বে। হ্যাঁ, যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির আশীর্বাদ কি, গোল্ডেন রাইস বা সুপার রাইস, এর সময় কিন্তু কোয়েশ্চেনটা এসে থাকে। এবার দেখো তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ওষুধের নাম ও ব্যবহার। এখান থেকে কোনটা কোনটা পড়বে আমি বলে দিচ্ছি। ইন্টারফেরন পড়বে, ইনসুলিনটা পড়বে, সোমাটোস্ট্যাটিন, র্যাবিস ভাইরাস অ্যান্টিজেন, চারটা পড়লেই হবে। চারটাই অধিক কমন, তোমরা একটু খাতায় লিখে রাখতে পারো, বা তোমরা যদি আমাদের বইটি কালেক্ট করো দেখবে আমাদের বইয়ে অনেক সুন্দর করে এই সব কিছু দেওয়া আছে, তোমার কিছু লিখতে হবে না বা তোমার কোনো স্ক্রিনশট নিতে হবে না। আচ্ছা, এবার দেখি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ।
এখান থেকে কোনটা পড়বে? এখান থেকে এই যে ইকলাই দিয়ে যে ইনসুলিন ও ইন্টারফেরন উৎপাদন করা সম্ভব হয়েছে। এরপর হচ্ছে এই যে ভুট্টাটা পড়তে পারো, ভুট্টার মধ্যে কিন্তু তোমার হচ্ছে ভিটামিন সমৃদ্ধ জাত করা হয়েছে। তো মোটামুটি এই কয়টা পড়লেই হবে। এখান থেকে আরো যে টমেটোর গুলো একটু পরে রাখতে পারো, তাহলেই হবে। ওকে, এবার দেখি তাহলে জিন ক্লোনিং। জিন ক্লোনিং কি বলো তো? ক্লোন শব্দের অর্থ হচ্ছে হুবহু প্রতিরূপ, তাই না? তাহলে জিন ক্লোনিং কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যেই ঘটানো হয়। জিন ক্লোনিং এর জন্য যে ব্যবহৃত উপাদান ও উৎস, এগুলো দেখো, এই যে 4টা প্রয়োজনীয় উপাদান দেওয়া আছে। কি কি লাগবে আমাদের? দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত জিন লাগবে বা ডিএনএ লাগবে, যেটাকে আমরা হচ্ছে ক্লোনিং করতে চাই। এরপর আমাদের ক্লোনিং ভেক্টরগুলো লাগবে, ইম্পর্টেন্ট এনজাইমগুলো লাগবে। কি কি আছে? লাইগেজ, হেলিকেজ, পলিমারেজ এবং আরই আছে। আর পোষকে কি লাগবে? পোষক আমরা নরমালি কোনটা ইউজ করি? আমরা হচ্ছে ইকলাই ইউজ করি, তাই না? ইকলাই প্লাজমিডে কিন্তু আমরা এই ক্লোনিংগুলো করে থাকি। আর দেখি যে ট্রান্সজেনিক উদ্ভিদ। ট্রান্সজেনিক উদ্ভিদ কি? এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে এই যে যদি কোনো গুণাগুণ সমৃদ্ধ কোনো উদ্ভিদ তৈরি করা যায়, তাহলে সেগুলোকে বলা হয় হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। এখানে কিছু ট্রান্সজেনিক উদ্ভিদের উদাহরণ দেওয়া আছে, যেরকম আগে এই যে আলু, টমেটো, কার্পাস, এটি কি এক প্রকার তুলা, তাই না? কার্পাস তুলা, তরমুজ, শসা, এগুলোর মধ্যে কিছু তোমার ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এছাড়াও আরো কিছু আছে, আগাছানাশক প্রতিরোধ, বীজে রূপান্তরিত, অ্যাগ্লুটিনিন। এই যে অ্যাগ্লুটিনিনটা দেখবে অনেক সময় প্রশ্ন এসে থাকে যে ভুট্টা, যে ট্রান্সজেনিক উদ্ভিদ, ভুট্টার মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য পরিবর্তন করা হয়েছে। তো আমরা কিছু অ্যাট এ গ্ল্যান্স দেখে নিই, যেগুলো আমি তোমাদেরকে অলরেডি পড়িয়েছি। এরপরে দেখতে পাচ্ছি যে জীব প্রজাতির নামকরণ কি করেছে বলতো? হাঙ্গেরির প্রকৌশলী কার্ল এডেকি, এবং সে কিন্তু একই সাথে এই নামটির ব্যবহারও করেছেন। সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। ব্যবহার এলেও এই প্রকৌশলের নামই দেবে, এবং নামকরণ করেছেন বললেও এনার নামে কিন্তু তোমরা অ্যান্সার করবে। আর কি কৃষিক্ষেত্র কোনটি? গ্রিন বায়োটেকনোলজি। আর জীব প্রজাতির সাহায্যে কোনটি উৎপন্ন করা হয়েছে? ইনসুলিন, ইন্টারফেরন, হরমোন, ভাইটামিন, এগুলো তৈরি করা হয়েছে। টিস্যু কালচারের অন্য নাম কি? ইনভিট্রো কালচার, ক্লোনিং প্রযুক্তি অথবা মাইক্রো প্রোপাগেশন। আর দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট জীবকে কি বলা হয়? ট্রান্সজেনিক জীব, যেটা আমরা একটু আগে শিখেছি। আর হচ্ছে পূর্বে জমাট বাঁধা রক্ত গলে দিতে ব্যবহৃত হয় কোনটি? স্ট্রিপ্টোকাইনেস। এটাও কিন্তু পরীক্ষা অনেক সময় এসে থাকে। আর রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করতে কেন প্রয়োগ করা হয় বলতো? নির্দিষ্ট স্থানে ছেদন করতে। আর ছেদনকৃত ডিএনএ কে প্লাজমিডে স্থাপন করতে ব্যবহৃত হয় লাইগেজ এনজাইম। তো আশা করি তোমরা সবাই চ্যাপ্টারটির থিওরিটা সুন্দর মতো বুঝে নিয়েছো। আর যারা আগে থেকে পড়াশোনা করছো তারা তো অবশ্যই আগে থেকেই জানো এগুলো। এরপরও তোমাদেরকে আমি সুন্দর করে একটু বুঝিয়ে দিলাম এবং গুছিয়ে দিলাম। চলো আমরা আমাদের তাহলে আবার এমসিকিউতে ব্যাক করি। টিস্যু কালচারের মাধ্যমে কোন গোত্রের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে? এটা আমরা থিওরিতেই পড়েছি, তাই না? এটা আমরা থিওরিতেই মাত্র পড়ে এসেছি। এটা দেখো যে ডি ইউনিটের 24-25 সেশনের একটি কোশ্চেন। আমরা কোনটি পড়লাম এখানে? ব্রাসিয়াসিও পড়েছি, সোলানাসিও পড়েছি এবং পোয়াসি। তার মানে কি? সবগুলোই। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে ডি। উদ্ভিদের বিভাজনক্ষম যে কোনো সজীব অংশ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টির ক্ষমতাকে কি বলা হয়? উদ্ভিদের যে কোনো সজীব অংশ, লাইক এরকম কোনো আছে সজীব অংশ কি? যেগুলো তোমার হচ্ছে উদ্ভিদ, যেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হওয়া সম্ভব, সেগুলোকে বলা হয় হচ্ছে উদ্ভিদের সজীব অংশ।
তাহলে এই যে উদ্ভিদের যে কোনো সজীব অংশ, সজীব অংশগুলো কি কি বলতো? এই যে কচি যে মূলগুলো আছে, শিকড়গুলো আছে, এই কচি মূল বা শিকড়ের এই যে নতুন কোষগুলো, এরপরে যে চারার এই যে নতুন যে কুঁড়িগুলো জন্ম নেয়, এগুলো সবই কিন্তু সজীব অংশ। এবং এই প্রতিটি সজীব অংশ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টির ক্ষমতাকে বলা হয় টটিপোটেন্সি। কোন প্রক্রিয়ায় রোগমুক্ত গাছের চারা উৎপাদন সম্ভব? এটা আমরা আমাদের এমসিকিউ পার্টে এর আগেও সলভ করেছি। কোনটা ছিল? মেরিস্টেম কালচার ছিল। 14 নম্বরে কি দেখতে পাচ্ছি? অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উৎপাদনের পদ্ধতিকে কি বলে? এটা ধরে রাখো, যে কোনো অ্যাডমিশন পরীক্ষাতে আসবে, যদি জীব প্রজাতি থেকে 2টা প্রশ্ন হয় তার মধ্যে একটা প্রশ্ন এটা হবে যে অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উৎপাদনের প্রক্রিয়াকে বা পদ্ধতিকে কি বলা হয়? সবাই এটা অ্যান্সার করে ফেলো তো। এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। এটা আমরা খুব সহজে কিভাবে মনে রাখতে পারি? মাইক্রো মানে কিন্তু ক্ষুদ্র, তাই না? আর ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে হচ্ছে বড়। অর্থাৎ মাইক্রো প্রোপাগেশন মানেই হচ্ছে ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উৎপাদনের পদ্ধতি। আর 15 নম্বরে দেখতে পাচ্ছি রিকম্বিনেন্ট প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোন ওষুধটি? আমরা কি জানি যে রিকম্বিনেন্ট প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিসের জন্য কোন ওষুধটি তৈরি হয়েছে? ইনসুলিন। এবং এটার জন্য কিন্তু আমাদের পোষক ছিল হচ্ছে ইকলাই ব্যাকটেরিয়া, তাই না? তাহলে ক্যান্সারের জন্য কোনটি ব্যবহৃত হয়? ক্যান্সারের জন্য কিন্তু ব্যবহৃত হয় হচ্ছে ইন্টারফেরন। আশা করি সবাই এটা আগেই পড়াশোনা করেছো। ওকে, সো তোমরা জানো যে জয়কলির পক্ষ থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন কোর্সের জন্য আমাদের একটি বই ওপেন হয়েছে। যে বইটি কিন্তু তোমরা ঠিকঠাক মতো যদি পড়াশোনা করো তাহলে কিন্তু সেখান থেকে তোমরা অনেক ভালো কমন পেতে পারো। এবং বইটি খুব সাজানো গোছানো রয়েছে। তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা যা দরকার সবই আমাদের বইয়ে রয়েছে। তোমরা যারা চাও যে এটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে, অবশ্যই আমাদের বইটিকে সহায়িকা হিসেবে তোমার সাথেই রাখতে পারো। তো আজকের মতো এতটুকুই ছিল। সবার কেমন লেগেছে ক্লাসটি জানাতে পারো, এবং তোমাদের আরো কোনো সমস্যা আছে কিনা সেটাও জানাতে পারো। আজকের জন্য সবাইকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।